অবশেষে সত্য হল মমতা ব্যানার্জির কথা। ভবানীপুরে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফলাফল পাত দিয়েছে শুভেন্দু অধিকারী। গোপন তথ্য ফাঁস করল জাতিসংঘ। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ কোনো ফাঁপাগুলি নয়, আজ সরাসরি রাজপ্রাসাদের নিখুঁত মুখোশটা টেনে খোলা হবে। সেই নির্বাচনে যে কিভাবে ব্যাকডোরে হাইজ্যাক করা হয়েছে, সাম্প্রতিক ভোটগুলোতে কি ভয়ঙ্কর কারচুপি চলেছে, এবার তা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে খোদ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার শাখার একটি বিস্ফোরক রিপোর্ট। মোদী সরকার মসজিদ ভেঙেছে, শুভেন্দু সরকার মসজিদ ভেঙেছে, কেউ রাস্তায় নামবেন না। বিজেপির ছেলেরা চাইছে মারামারি করতে, এটা তাদের ইস্যু নয়। লেকটাউনে আবার ধরনের ঘটনা ঘটেছে, একজন গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? আপনি সম্পূর্ণভাবে আটকাতে পারবেন না, বিদেশও হয়। এগুলো কি আদৌ নেতা? আমার তো মনে হয় এগুলো ঘর মোছা নেতার থেকেও অধম। যেসব পাবলিক ফিগার এরা যদি এই ধরনের কথা বলে নেতা হয়ে, এগুলোকে নেতা বলে লাভ নেই। এগুলোকে ঘর মোছা নেতার যোগ্য, মানে ঘর মোছা নেতার একটা যোগ্যতা আছে, তবু এদের নেই। ঘর মোছা নেতাটা নোংরা পরিষ্কার করতে লাগে, আর এইসব নেতারা হচ্ছে নোংরা ছড়ায় সমাজে। এই যে শুভেন্দু বাবু বলে যাচ্ছেন আদানিকে জমি দিলাম সেই জন্য 1000 মানুষ, গরিব মানুষ চিকিৎসার সুন্দর সুযোগ পাবেন, সেটা কিন্তু সম্পূর্ণভাবে মিথ্যে, একদম মিথ্যে। এটা কিন্তু সম্পূর্ণ একটা আই ওয়াশ, ব্রেন ওয়াশ, তাছাড়া কিচ্ছু। দর্শক শুভেচ্ছা নেবেন। আজকে আমরা আবারও অন্তরালের আলাপ অনুষ্ঠান নিয়ে এসেছি। দর্শকের কাছে ভালো লাগবে, সেই ভালো লাগার জায়গা থেকে কথা বলতে এসেছি। আজকেও ঠিক আমরা একটা বিষয়, নির্ধারিত বিষয় নিয়ে কথা বলবো না। আমরা সমসাময়িক 2-1 দিনের মধ্যে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়েই কথা বলবো। সেই জায়গা থেকে আমাদের বিষয় নির্ধারিত নয়। আমাদের অনুষ্ঠানের নাম অন্তরালের আলাপ। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নির্বাচন, যে সংসদীয় গণতন্ত্র নিয়ে আমরা বুক ফুলিয়ে গর্ব করি, সেই নির্বাচনে যে কিভাবে ব্যাকডোরে হাইজ্যাক করা হয়েছে, সাম্প্রতিক ভোটগুলোতে কি ভয়ঙ্কর কারচুপি চলেছে, এবার তা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে খোদ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার শাখার একটি বিস্ফোরক রিপোর্ট। আজ কোনো ফাঁপাগুলি নয়, আজ সরাসরি রাজপ্রাসাদের নিখুঁত মুখোশটা টেনে খোলা হবে। তথাকথিত বৃহত্তম গণতন্ত্রের আড়ালে এআই প্রযুক্তির কোনো অদৃশ্য ছক কাজ করছে। রাষ্ট্রপুঞ্জের এই চাবুক কিভাবে দিল্লির মসনদ কাঁপিয়ে দিল, এখন সেটাই খোলাখুলি বলবো। ভারতের সাধারণ মানুষ যখন বলেন ভোটের নামে প্রহসন হচ্ছে, তখন শাসকের কানে তা পৌঁছয় না। দেশের বিরোধী দলগুলো যখন চিৎকার করে বলে আম্পায়ার আর নিরপেক্ষ নেই, নির্বাচন কমিশনারের দপ্তর আসলে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের শাখা কার্যালয়ে পরিণত হয়েছে। ক্ষমতার মুখে তখনও কুলুপ। শাসকের নির্বাচনী বৈতরণী পার করতে কোন কোন অদৃশ্য এবং অনৈতিক হাত কাজ করছে তা নিয়ে যদি কেউ মুখ খোলে, তবে প্রশ্নকর্তাদের কপালে জোটে দেশদ্রোহী কিংবা জর্জ সোরেসের এজেন্টের তকমা। কিন্তু আজ আর চুপ থাকা যাবে না। আজ আর এড়িয়ে যাওয়ার রাস্তা নেই। কারণ এতদিন যে সমস্ত অভিযোগ ক্ষমতার অলিন্দ থেকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হচ্ছিল, এবার তার গায়ে আন্তর্জাতিক শিলমোহর পড়ে গেছে। কোন রাজনৈতিক দল নয়, স্বয়ং রাষ্ট্রপুঞ্জ এবার ভারতের এই সমঝোতাগ্রস্ত নির্বাচনী ব্যবস্থার দিকে সরাসরি আঙুল তুলেছে। দা হিন্দুর পাশাপাশি দেশের প্রথম সারির আরেক সংবাদ মাধ্যম দা স্ক্রল এই খবরটা প্রকাশ করেছে। দা হিন্দু পত্রিকায় প্রকাশিত রিপোর্টে ঠিক কি বলা হয়েছে তা এক এক করে বাংলায় আপনাদের বলবো। রাষ্ট্রপুঞ্জের 3 জন বিশেষ দূত বা স্পেশাল রেপোর্টিয়ার ভারত সরকারকে এই চিঠিটি গত 1 মে পাঠিয়েছিলেন। এই চিঠিতে ভারতের নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার দিকে সরাসরি আঙুল তোলা হয়েছে। রাষ্ট্রপুঞ্জের এই বিশেষজ্ঞদের স্পষ্ট অভিযোগ, এই এসআইআর প্রক্রিয়ার আড়ালে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে কাতারে কাতারে মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘু ভোটারদের নাম ছেটে ফেলা হচ্ছে। একদম নির্দিষ্ট করে সরাসরি মোদী সরকারকে নিশানা করে রাষ্ট্রপুঞ্জের দূতেরা জানিয়েছেন, নির্বাচন কমিশনের নেতৃত্বে চলা এই খোল নলচে বদলানোর খেলায় ভোটার তালিকা থেকে যে লক্ষ লক্ষ নাম গায়েব করে দেওয়া হয়েছে, তার মূল শিকার দেশের সংখ্যালঘু সমাজ। বিষয়টা কত গুরুতর একটা তথ্য দিলেই বুঝবেন। রাষ্ট্রপুঞ্জের স্পেশাল প্রসিডিউরস এর নিয়ম অনুযায়ী এই ধরনের চিঠিতে সংশ্লিষ্ট সরকারকে 60 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। ওই 60 দিনের মধ্যে উত্তর না এলে পরে চিঠিটি সর্বজনীন করে দেওয়া হয়। 60 দিন পেরিয়ে গেছে, কিন্তু সরকারের তরফে কোনো জবাব নেই। একেবারে মহাশূন্যের নিরাপত্তা। দা হিন্দু বা দা স্ক্রল যদি এই চাঞ্চল্যকর রিপোর্টটি সামনে না আনতো, তবে হয়তো এই দেশের মানুষ জানতেও পারতেন না যে পর্দার আড়ালে কি ভয়ঙ্কর খেলা চলছে। রাষ্ট্রপুঞ্জের নিয়ম মেনে 60 দিন পর এই বিস্ফোরক রিপোর্ট এখন জনসমক্ষে আনা হয়েছে। শুধু তাই নয়, এই রিপোর্ট রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদেও পেশ হতে চলেছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে একটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়ের দিকে আঙুল তোলা হয়েছে। এই যে ভোটার তালিকা সংশোধনের নাম বাদ দেওয়ার খেলা চলেছে, তার পেছনে ব্যবহার করা হচ্ছে এক সম্পূর্ণ অস্বচ্ছ এআই চালিত সিস্টেম। এই প্রযুক্তি কিভাবে কাজ করছে, কার নাম কাটছে আর কেন কাটছে, তার কোনো স্বচ্ছতা নেই। রাষ্ট্রপুঞ্জ রিপোর্টে লেখা হয়েছে, এসআইআর প্রক্রিয়ায় কোনো সাধারণ মানুষের নাম যদি বাদ চলে যায়, তবে তার সংশোধনের বা অভিযোগ জানানোর কোনো স্পষ্ট রাস্তাও রাখা হয়নি। ইউএন বিশেষজ্ঞরা স্পষ্ট আশঙ্কা প্রকাশ করে লিখছেন, এর পেছনে কোনো যান্ত্রিক ভুল নেই, বরং হয়েছে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা। অর্থাৎ বিজেপি এবং মোদী সরকারের পুরো শাসন যন্ত্রকে কাঠগড়ায় তুলে দেওয়া হয়েছে এই রিপোর্টে। সোজাসুজি বলা হয়েছে, তোমরা সবাই মিলে এই অপরাধে শামিল। মনে রাখবেন, ভারত কিন্তু আমেরিকা, রাশিয়া বা চীন নয় যে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে গিয়ে ভেটো ক্ষমতা প্রয়োগ করে পার পেয়ে যাবে। রাষ্ট্রপুঞ্জ আমেরিকার পকেটের সংস্থা হতে পারে, মোদী সরকারের পকেটের নয়। আন্তর্জাতিক রাজনীতিতে আমেরিকা আসলে একটা ব্ল্যাকমেইলার। আজ যে বন্ধু সেজে বসে রয়েছে, কাল এই ইউএন রিপোর্টের সূত্র ধরে ভারতকে মোক্ষম রগলানি দিতে পারেন ট্রাম্প সাহেব। এবার বলি, কারা তৈরি করেছেন এই রিপোর্ট? রাষ্ট্রপুঞ্জের 3 জন দিকপাল বিশেষ দূত বা স্পেশাল রেপোর্টিয়ার। সংখ্যালঘু বিষয়ক বিশেষ দূত নিকোলাস লেভারাত, মত প্রকাশের স্বাধীনতার অধিকার রক্ষা বিষয়ক বিশেষ দূত আরিন খান এবং
ধর্মীয় স্বাধীনতার অধিকার রক্ষা বিষয়ক বিশেষ দূত নাজলা ঘনে। এই রিপোর্ট কতটা গভীরে গিয়ে তৈরি করা হয়েছে জানেন? তার প্রমাণ চান। রাষ্ট্রপুঞ্জের এই প্রতিনিধির দল সরাসরি নজর রেখেছে পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ভোটের তালিকার উপর। ভাবা যায় রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে নন্দীগ্রামকে নিয়ে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তা শুনলে আপনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। ভারত সরকারকে লেখা চিঠিতে বলা হয়েছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে যত মানুষের নাম ভোটার তালিকা থেকে কাটা গেছে তার মধ্যে 95% হলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। অথচ এই এলাকার মধ্যে মোট ভোটারের মুসলিমদের সংখ্যা বড় জোর 25%। একে আপনি কি বলবেন? যান্ত্রিক ভুল নাকি বেছে বেছে নিখুঁত নিশানা? রাষ্ট্রপুঞ্জের এই চিঠিতে বলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে মুসলিমদের উপর এই প্রক্রিয়ার প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়তে পারে। রাষ্ট্রপুঞ্জের বিশেষজ্ঞদের দাবি 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় 5,20,00,000 ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি প্রভাবিত, যেখানে প্রায় 91 লক্ষ নাম বাদ পড়েছে। বর্তমান এসআইআর এর তৃতীয় পর্যায়ে চলছে 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে। চিঠিতে রাষ্ট্রপুঞ্জের তরফে অভিযোগ করা হয়েছে অনেক ভোটারের নাম বানানের সামান্য ভুল বা নথির ছোটখাটো অসঙ্গতির কারণেও বাদ পড়েছে। পাশাপাশি সংখ্যালঘুদের বিরুদ্ধে কিছু রাজনৈতিক নেতার বৈষম্যমূলক বক্তব্য এবং আপিল নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালকে পর্যাপ্ত সময় না দেওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আর ঠিক এই জায়গাতেই এন্ট্রি হচ্ছে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা জনসমক্ষে এই ভোটের তালিকা থেকে নাম বাদ দেওয়াকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়ানোর এক মহা উদ্যোগ হিসেবে তুলে ধরেছেন। রাষ্ট্রপুঞ্জের বিশেষজ্ঞরা এই বয়ানের তীব্র বিরোধিতা করে বলেছেন এটি আসলে বৈধ ভারতীয় মুসলিম নাগরিকদের বিদেশি বলে দাগিয়ে দেওয়ার এবং সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি করার এক চরম বিপজ্জনক কৌশল। ভোটের বাজার গরম করতে বারবার যে স্লোগান দেওয়া হচ্ছে ডিটেক্ট, ডিলিট এন্ড ডিপোর্ট, অর্থাৎ খুঁজে বের করো, নাম কাটো এবং দেশ ছাড়া করো। রাষ্ট্রপুঞ্জের এই রিপোর্টে তার তীব্র নিন্দা করা হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে এই ধরনের বয়ান সরাসরি ধর্মীয় এবং জাতীয় বিদ্বেষ ছড়ানো শামিল। এটি নাগরিক এবং রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তি ICCPR এর অনুচ্ছেদ 20(2) অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ এবং বেআইনি। আন্তর্জাতিক মঞ্চে এই বিষয়গুলি উঠে আসার মানে ভারতের জন্য এক মস্ত বড় আইনি এবং কূটনৈতিক বিপদ। রাষ্ট্রপুঞ্জের বিশেষজ্ঞরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন রাষ্ট্রের মদতে যখন কোনো একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে টার্গেট করে নির্বাচনী প্রক্রিয়া চালানো হয় তখন তা মুসলিম নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণকে এক ধরনের আইনি বৈধতা দিয়ে দেয়। এটি আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দূরীকরণ সনদের অধীনে ভারতের যে দায়বদ্ধতা রয়েছে তাকে বুড়ো আঙুল দেখানোর সমান। আমাদের প্রধানমন্ত্রী যখনই বিদেশ সফরে যান বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বুক ফুলিয়ে কি বলেন? বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ গোটা বিশ্বই আমাদের পরিবার। মুখে বিশ্বজনীন প্রেমের এই বাণী, অথচ দেশের ভেতরে আদানি এবং অন্য কোনো অস্বস্তিকর বিষয় প্রশ্ন উঠলেই মুখে কুলুপ। আর ঠিক এই কারণেই রাষ্ট্রপুঞ্জের বিশেষ দূতেরা এবার ভারত সরকারের কাছে 7টি সুনির্দিষ্ট এবং অত্যন্ত সংবেদনশীল বিষয়ে বিস্তারিত জবাব চেয়েছেন, যার মধ্যে প্রথম 2টি পয়েন্ট শুনলে বুঝবেন আন্তর্জাতিক চাপ কাকে বলে। প্রথমত, এই ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়াটি আন্তর্জাতিক মানবাধিকার সমস্ত নিয়ম মেনে করা হয়েছে কি না তা প্রমাণ দিতে হবে। দ্বিতীয়ত, ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ দেওয়া হয়েছে ধর্ম এবং জাতিভিত্তিক তাদের আলাদা আলাদা পরিসংখ্যান বা কাস্ট অ্যান্ড রিলিজিয়ান ডেটা রাষ্ট্রপুঞ্জের হাতে তুলে দিতে হবে। বিশেষজ্ঞরা সাফ জানিয়েছেন যদি ভারত সরকারের কাছে এই নির্দিষ্ট পরিসংখ্যান না থাকে তবে কেন নেই তারও স্পষ্ট কৈফিয়ত দিতে হবে। রাষ্ট্রপুঞ্জের এই বিশেষজ্ঞরা আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে মোদী সরকারকে মনে করিয়ে দিয়েছেন ICCPR এর 25 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দেশের প্রতিটি নাগরিক কোনো প্রকার বৈষম্য বা অনুচিত বাধা ছাড়াই ভোট দেওয়ার অধিকার পান। আর এর 27 নম্বর অনুচ্ছেদটি সরাসরি সংখ্যালঘুদের নিজস্ব অধিকার রক্ষা করার কথা বলে। রাষ্ট্রপুঞ্জের বিশেষজ্ঞরা পরিষ্কার সতর্কবার্তা দিয়েছেন এই এসআইআর প্রক্রিয়ার প্রশাসনিক জটিলতাগুলো সুপরিকল্পিতভাবে কেবল মুসলিম নাগরিকদের উপরেই সবচেয়ে বেশি আঘাত হানছে। ভোটার তালিকা সংশোধনের জন্য সময় দেওয়া হলো নামমাত্র। এআই কিভাবে কাজ করছে তা রাখা হলো সম্পূর্ণ কুয়াশায়। আর এর সবচেয়ে বড় মাসুল গুনছে এই দেশের অর্থনৈতিক এবং ভাষাগতভাবে পিছিয়ে পড়া প্রান্তিক মানুষগুলো। রাষ্ট্রপুঞ্জ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে এই অস্বচ্ছতা আসলে আন্তর্জাতিক মানবাধিকার আইনের চোখে একজন নাগরিকের ভোটাধিকারের উপর অন্যায় এবং বেআইনি নিষেধাজ্ঞা চাপানোর শামিল। রিপোর্টের শেষ লাইনে যে মোক্ষম চালটি রয়েছে তাই বা শুনুন। সেখানে স্পষ্ট বলা হয়েছে এই নোটিশ পাঠানো 60 দিন পার হওয়ার পর এই রিপোর্ট এবং এর জবাবে ভারত সরকার যদি কোনো বয়ান দিয়ে থাকে সেই সমস্ত কিছুকে আন্তর্জাতিকভাবে জনসমক্ষে আনা হবে। শুধু তাই নয়, গোটা বিষয়টিকে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের নিয়মিত রিপোর্টিং প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হবে। তাহলে হিসেবটা কি দাঁড়ালো? গণতন্ত্রের যে উজ্জ্বল আলোটা আমরা দুনিয়াকে দেখাই তার নিচে আসলে এআই প্রযুক্তির এক অন্ধকার ছক লুকিয়েছিল। কিন্তু মনে রাখবেন, দিল্লির মসনদ যতই শক্তিশালী হোক না কেন আন্তর্জাতিক আঙিনায় কিন্তু এই ডিটেক্ট, ডিলিট এন্ড ডিপোর্টের খেলা সহজে পার পাবে না। সিইসির মুখের মুখোশটা আজ টেনে ছেড়ে দিয়েছে। এবার বিশ্বমঞ্চে জবাব দেওয়ার পালা। ক্ষমতা আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু এই বেইমানির দাগ ইতিহাস কোনোদিন মুছবে না। দিল্লির শাসকেরা হয়তো ভাবছেন আজকালকার দিনে রাষ্ট্রপুঞ্জ তো একটা ঠুটো জগন্নাথ, ইউক্রেন যুদ্ধ বা অন্য কোথাও তো তারা কিচ্ছু করতে পারছে না। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, রাষ্ট্রপুঞ্জের এই দুর্বলতা কেবল আমেরিকা, চীন বা রাশিয়ার মতন ভেটো ক্ষমতাপ্রাপ্ত দেশগুলোর ক্ষেত্রে খাটে। ভারতের মতন উন্নয়নশীল দেশের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপুঞ্জের খাড়া আজও সমান প্রভাবশালী। আজ যে আমেরিকা বন্ধু সেজে পিঠ চাপড়াচ্ছে, কাল আন্তর্জাতিক স্বার্থের প্রয়োজনে এই UNHRC রিপোর্টকে অস্ত্র করেই ভারতের ঘাড় মটকাতে আসতে পারে তারা। গণতন্ত্রের খোলস পড়ে দেশের ভেতরে যে নির্বাচনী বেইমানির খেলা চলছিল তার আন্তর্জাতিক হিসেব নিকেশ কিন্তু এবার শুরু হয়েছে। একটা আবার ধর্ষণের ঘটনা ঘটেছে, একজন গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? আপনি সম্পূর্ণভাবে আটকাতে পারবেন না, বিদেশও হয়। ধর্ষণ কখনো পুরোপুরি আটকানো সম্ভব না।
ওটা বিদেশেও হয়। 64 দিনে 18 থেকে 20টা রেপ কেস হয়ে গেল। তো সেটা নিয়ে যখন আমাদের নারী কল্যাণ না নারী সুরক্ষা মন্ত্রী যে হয়েছে তাকে যখন জিজ্ঞেস করা হয়, তো সে বলছে ধর্ষণ কখনো পুরোপুরি আটকানো সম্ভব না, ওটা বিদেশেও হয়। এটা আমার কথা না, আমাদের যে নারী কল্যাণ সমিতির যে মন্ত্রিত্ব এখন দেখছেন, নারী সুরক্ষা মানে দায়িত্বে যে রয়েছে, তার মুখের বক্তৃতা এটা, যে ধর্ষণ কখনো আটকানো সম্ভব নয়, ওগুলো একটু একটু বিদেশেও হয়। কি দারুণ বলেছে না, সত্যি। আর মুখ্যমন্ত্রী, আমাদের এক্স মুখ্যমন্ত্রী বলেছিল যে এরকম যদি দুর্ঘটনা কখনো হয় ক্ষতিপূরণ হিসেবে 10 লক্ষ টাকা দেওয়া হবে। খুব বাজে কথা বলেছিল। তখন যদি দিদি এই কথাটা বলতো কি ভালো হতো, যে ধর্ষণ কখনো আটকানো সম্ভব না, ওরকম একটু আধটু ঘটনা তো ঘটে। তখন মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে শাড়ি খুলে মারতে পারলে ভালো হতো। কিছু কিছু মেনস্ট্রিম মিডিয়ার কথা, মানে মেনস্ট্রিম মিডিয়া করতো এগুলো। এখন কোথায় মেনস্ট্রিম মিডিয়া? হোক না এই বিষয়টা নিয়ে ঘন্টাখানেক সঙ্গে সুমন, কিরকম লাগবে? কি সুন্দর কথা না, যে ধর্ষণ কখনো আটকানো সম্ভব না, ওগুলো একটু আধটু বিদেশেও হয়। বিদেশের একটু আধটু কালচার এখানেও আসুক, শুধু ধর্ষণটাকে বিদেশের সঙ্গে তুলনা করলে হবে? হ্যাঁ, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।